नेताओं के लिए वीआईपी अस्पताल और आम जनता के लिए ये गंदे वार्ड। ইতিহাস বারবার একটাই সত্য প্রমাণ করেছে, যে শাসক তার নিজের তরুণ প্রজন্মকে অপমান করে সেই শাসকের পতন অনিবার্য। শ্রীলঙ্কায় রাজাপাকসে পরিবার এটা বুঝেছিল অনেক দেরিতে, বাংলাদেশে শেখ হাসিনা বুঝেছিলেন যখন সব শেষ, আর এবার সেই একই ঝড় এসে আছড়ে পড়েছে খোদ ভারতের নয়াদিল্লির বুকে। নরেন্দ্র মোদীর অহংকারের মসনদ আজ ভয়ঙ্করভাবে কাঁপছে, আর এই কম্পনের নাম ককরোচ জনতা পার্টি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তেলাপোকা। কিন্তু এই তেলাপোকারাই আজ দিল্লির রাজপথ দখল করে মোদী প্রশাসনের রাতের ঘুম হারাম করে দিয়েছে। মাজলুম টিভি আজ আপনাদের সামনে তুলে ধরবে এই অবিশ্বাস্য গণজাগরণের পুরো সত্য। Youth is actually suffering. They have children, they have people in their family who are suffering. They also have given papers and have come into the system, and they know the hardships that people face. So therefore we were very confident. প্রথমে জানতে হবে এই আন্দোলনের জন্ম কোথায়। ভারতে দীর্ঘদিন ধরে শিক্ষা খাতে চলছে এক ভয়ঙ্কর দুর্নীতি। নিট সহ বিভিন্ন জাতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এখন সেখানে একটি মামুলি ঘটনা। লাখ লাখ মেধাবী তরুণ মাসের পর মাস অমানবিক পরিশ্রম করে পরীক্ষার প্রস্তুতি নেয়, আর একদল দুর্নীতিবাজ চক্র টাকার বিনিময়ে সেই প্রশ্ন ধনীদের সন্তানের কাছে বিক্রি করে দেয়। গরিব কৃষকের সন্তান, সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা মেধা থাকা সত্ত্বেও ছিটকে পড়ছে, আর মোদী প্রশাসন এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে দুর্নীতিবাজদেরই পরোক্ষ প্রশ্রয় দিয়ে আসছে। বছরের পর বছর ধরে এই অন্যায়ের বিরুদ্ধে যখন তরুণরা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ শুরু করল, তখন রাষ্ট্রযন্ত্র তাদের সান্ত্বনা দিল না, বরং করল চরম অপমান। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের মতো পবিত্র বিচারালয়ে বসে প্রতিবাদকারী বেকার তরুণদের তুচ্ছ করে বললেন, তেলাপোকা, পরজীবী। We are here to demand accountability from the government who has failed to. রাষ্ট্রের সর্বোচ্চ আইনি অভিভাবকের মুখ থেকে দেশের তরুণ প্রজন্মকে এই অপমান ভারতের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। কিন্তু ক্ষমতার অহংকারে অন্ধ প্রশাসন বুঝতে পারেনি এই একটি অপমানই হতে যাচ্ছে তাদের পতনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। পরের দিনই জন্ম নিল ককরোচ জনতা পার্টি, তরুণ স্ট্র্যাটেজিস্ট অভিজিৎ দীপকের হাত ধরে। তাদের বার্তা ছিল একদম স্পষ্ট, হ্যাঁ, আমরা তেলাপোকা, আর এই তেলাপোকারাই আপনাদের অহংকারের মসনদ কুড়ে কুড়ে খাবে। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তাদের সোশ্যাল মিডিয়া ফলোয়ার মিলিয়ন ছাড়িয়ে গেল। বিজেপির সেই দুর্ধর্ষ আইটি সেল, যারা এতদিন ভারতের রাজনীতি নিয়ন্ত্রণ করত, আজ তারা এই তরুণদের গতির কাছে রীতিমতো ধরাশায়ী। এরপর এলো সেই মহাক্ষণ। অভিজিৎ দীপক যুক্তরাষ্ট্র থেকে বিমানে করে দিল্লিতে ফিরলেন। ইন্দিরা গান্ধী বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে জমা হলো লক্ষ লক্ষ তরুণ। সেই গগনবিদারী স্লোগান আর উন্মাদনা দেখে মোদী প্রশাসন বুঝে গেল, এটা শুধু বিক্ষোভ নয়, এটা আসন্ন গণ অভ্যুত্থানের অশনি সংকেত। ভয় পেয়ে পুরো নয়াদিল্লিকে এখন অঘোষিত সামরিক দুর্গে পরিণত করা হয়েছে। প্রকাশ্যে মাত্র 2000 পুলিশ মোতায়েনের কথা বলা হলেও গোয়েন্দা সূত্র বলছে সাদা পোশাকে পুরো দিল্লি জুড়ে লক্ষাধিক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। মোদী, অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবন নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে ঢেকে ফেলা হয়েছে। আর এরই মাঝে শুরু হয়েছে গদি মিডিয়ার সেই পুরনো নোংরা খেলা। যে মিডিয়া বিহারের একের পর এক সেতু ধসে পড়লে চুপ থাকে, মণিপুরে আগুন জ্বললে চোখ বন্ধ রাখে, সেই মিডিয়া এখন দাবি করছে এই জেনজি আন্দোলনের পেছনে নাকি আমেরিকা এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত আছে, ঠিক যেভাবে বাংলাদেশের ছাত্র অভ্যুত্থানের পেছনে তারা বিদেশি ষড়যন্ত্র খুঁজেছিল। কিন্তু আসল সত্য হলো এই গদি মিডিয়া এখন মরিয়া। তারা জানে মোদির পতন হলে তাদের অবৈধ আয়ের পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। ইতিহাস বলে, তরুণরা যখন একবার রাজপথে নামে তখন কোনো স্বৈরাচারী শক্তি তাদের দমাতে পারে না। রাজাপাকসে পারেনি, শেখ হাসিনা পারেননি, এবার কি নরেন্দ্র মোদীর পালা? ভারতের এই উত্তাল পরিস্থিতি এবং জেনজিদের এই রুদ্ধশ্বাস আন্দোলনকে আপনি কিভাবে দেখছেন? মোদী সরকারের পতন কি সত্যিই অনিবার্য, নাকি এর পেছনে সত্যিই কোনো পরাশক্তির গভীর খেলা আছে? আপনার সাহসী বিশ্লেষণ অবশ্যই কমেন্টে জানান।